আমার মতের বিরুদ্ধে গিয়ে আব্বু আম্মু আমার বিয়ে ঠিক করেছে। শুনেছি মেয়ের বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে। আগামীকাল আমার বিয়ে। আজকে আমার গায়ে হলুদও হয়েছে। আমি এই বিয়ে করব না, তাই প্রয়োজনীয় পেপারস আর জামা কাপড় নিয়ে সুযোগ বুঝে বাসা থেকে আমি পালিয়ে এসেছি। এখন রাত 10টা বাজে। টিকিট কেটে স্ট্যান্ডে বসে বাসের জন্য অপেক্ষা করছি। উদ্দেশ্য ঢাকা চলে যাব। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে বাস আসলো। আমি বাসে উঠে আমার টিকিটের সিট অনুযায়ী D3 সিটে বসলাম। কিছুক্ষণের মধ্যেই একটা বোরকা পরা মেয়ে এসে আমাকে বলল, ইয়া, আপনার পাশের সিটটা আমার, একটু সাইড দিন, আমি বসবো। আমি উঠে সিটের বাইরে দাঁড়িয়ে সাইড দিলাম। মেয়েটা তার সিটে বসার পর আমি আমার সিটে বসলাম। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করলো। প্রায় ঘন্টাখানেক বাস যাওয়ার পর বৃষ্টি শুরু হলো, তুমুল আকারে, সাথে ঝোড়ো হাওয়া। কিছু দূর যাওয়ার পর হঠাৎই আমার গা গুলিয়ে বমি পায়। জানলা খোলার উপায় নেই, কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। জানলা খুললেই বৃষ্টির ছাট আসবে আর ভিজে যাব। সুপারভাইজারের কাছে পলি যাওয়ারও টাইম নেই, কারণ বমি অলরেডি আমার মুখে চলে এসেছে। আমি তাড়াতাড়ি মুখের থেকে নেকাব সরিয়ে নিজের গা ভরিয়ে দিলাম গড়গড় করে বমি করে। মেয়েটাকে গা ভরে বমি করতে দেখে আমি নাক মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে আছি আর ভাবছি আমার কপালের জোর যে বমিটা আমার গায়ে করেনি। মেয়েটা বমি করার পর আমি আমার ব্যাগ থেকে পানির বোতল নিয়ে মেয়েটার দিকে বাড়িয়ে ধরে বললাম, পানি নিন। আমি ছেলেটার হাত থেকে পানির বোতল নিয়ে একটু পানি খেয়ে ছেলেটার হাতে বোতলটা দিয়ে বললাম, আপনি কোথায় যাবেন? আমি মেয়েটার হাত থেকে পানির বোতল নিয়ে আমার ব্যাগে রাখতে রাখতে বললাম, ঢাকা উত্তরা। আমি ইসরাত জাহান ইপ্তি, আপনার নাম কি? রোশান মাহমুদ। বৃষ্টি কিছুক্ষণ পর থেমে যায়, তাই আমি আমার বমি জড়ানো বোরখাটা খুলে চলতি পাশের জানলা দিয়েই ফেলে দিলাম। ইফতি বোরকা খোলাতে আমি দেখলাম ওর পরনে গায়ে হলুদের শাড়ি। ওর গায়ে হলুদের সাজ পোশাক দেখেই বোঝা যাচ্ছে গায়ে হলুদের আসর থেকে পালিয়ে এসেছে। আমি মনে মনে বললাম, কার কপাল যে মেয়েটা পোড়ালো আল্লাহ জানে। না জানি সে হতভাগার বউ পালানোর কথা শুনলে মনের অবস্থা কি হবে। কিছুক্ষণ পর খেয়াল করলাম ইফতি আমার কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এই, আমার কাঁধটাকে কি আপনি বালিশ পেয়েছেন নাকি? আমার কথা শুনে ইফতি ঘুম ঘুম চোখে আমার দিকে একবার তাকিয়েই সিটের সাথে হেলান দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। আমিও আমার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলাম। কুষ্টিয়া থেকে বাসে উঠেছি। রাস্তায় প্রচুর জ্যাম থাকায় ঢাকা উত্তরা আসতে সকাল হয়ে যায়। এখন সকাল 6টা 35 মিনিট। বাস ঢাকা উত্তরা এসে থামল। সুপারভাইজার বলল, ঢাকা উত্তরা চলে এসেছি, উত্তরা যাত্রীরা নামুন। আমি আমার ব্যাগটা ডান কাঁধে বাঁধিয়ে বাস থেকে নামলাম। আমি বাস থেকে নেমে হাঁটতে শুরু করলাম। খেয়াল করলাম আমাকে কেউ ফলো করছে। পেছনে তাকিয়ে দেখি ইফতি আমাকে ফলো করছে। আমি দাঁড়িয়ে ইফতির দিকে তাকিয়ে বললাম, হে ইউ, আমাকে ফলো করছেন কেন? আমি আমতা আমতা করে বললাম, ভাইয়া, আমি ঢাকা কোনোদিনই আসিনি, আজই ফার্স্ট টাইম এসেছি। এই শহরটা একদমই আমার কাছে নতুন, অচেনা অজানা। ঢাকায় আমার কোনো রিলেটিভও নেই যে সেখানে যাব। তো আমি কি করব? ঢাকা কোনোদিন আসেননি তো এই অচেনা শহরে এসেছেন কেন? আর আমাকেই বা কেন ফলো করছেন? প্লিজ ভাইয়া, আমাকে আপনার বাসায় আজকের দিনটা থাকতে দিন, তারপর আমি চলে যাব। দেখুন, আমার বাসা ঢাকা না, কুষ্টিয়া। আমি ঢাকাতে এসেছি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব বলে, আর সেখানে তো আমি আপনাকে নিয়ে যেতে পারি না। আপনি আপনার পথ দেখুন। কথাটা বলেই আমি একটা রিক্সা ডাকতেই ইফতি কান্না করে আমাকে অনেক অনুরোধ করলো সাথে নিয়ে যাওয়ার জন্য। এরই মধ্যে রিক্সাওয়ালা এসে আমাকে বলল, কই যাবেন? আমি অ্যাড্রেস বললাম। তারপর রিক্সাতে উঠে বসতেই ইফতি ও আমার পাশে এসে রিক্সাতে বসলো। রিক্সাওয়ালা চলতে শুরু করলো। আমি কিছু বলতে যাব তার আগেই ইফতি হাত জোর করে লোনা জল ভরা চোখে কিছু বলতে ইশারায় নিষেধ করলো। আমি আর কিছুই বললাম না। আমার ফ্রেন্ড শিহাব আমাকে কল করে বলল, আর কতক্ষণ লাগবে তোর আসতে? আমি বললাম 15-20 মিনিটের মতো লাগবে। 15 মিনিট পর রিক্সা শিহাবদের বাসায় এসে পৌঁছালো। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে গেটের মধ্যে প্রবেশ করলাম। আমার পিছু ইফতিও আসছে। ড্রয়িং রুমের কলিং বেল বাজাতেই শিহাবের মা এসে দরজা খুলে দিয়ে
আমাকে আর ইফতিকে দেখে বলল, তুমি চলে এসেছো বাবা, সাথে বৌমাও আছে, ভিতরে আসো। আমি আন্টির সাথে ভালো মন্দ কথা বলতেই শিহাবও চলে আসলো। তারপর শিহাবের সাথে কথা বলতেই শিহাব ইফতিকে দেখে প্রশ্ন করতে যাবে, তার আগে আমি ইশারায় শিহাবকে থামিয়ে দিলাম। আন্টি শিহাবকে বলল, রোশান আর বৌমাকে রুমে নিয়ে যা। শিহাব আমাকে আর ইফতিকে একটা রুমে আনলো। তারপর আমি শিহাবকে ঘটনা খুলে বললাম। শিহাব আমাকে বলল, আম্মু তো ইফতিকে তোর বউ ভেবে বসে আছে, কিন্তু ইফতি যে তোর বউ নয় এটা আম্মুকে জানানো যাবে না। তারপর আমরা ফ্রেশ হলাম, আন্টি ব্রেকফাস্ট দিল, আমরা ব্রেকফাস্ট খেয়ে রেস্ট নিচ্ছি। কেটে যায় পুরো দিনটা। রাতে ডিনার করে আমি রুমে আসলাম। কিছুক্ষণ পর ইফতিও আসলো। ইফতি বেডে উঠতে গেলে আমি বললাম, এই যে আমার রেডিমেড বউ, বেডে আপনার কোনো জায়গা নেই, আপনি ফ্লোরে ঘুমাবেন। কথাটা বলেই ফ্লোরে একটা বালিশ ছুড়ে দিলাম। ইফতি লোনা জল ভরা চোখে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি দরজা লক করে লাইট অফ করে শুয়ে পড়লাম। ঘন্টা খানিক পর নড়ে চড়ে শুতেই আমি অনুভব করলাম আমার পায়ের সাথে কিছু বাজছে। আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখলাম ইফতি আমার পায়ের সাইডে ফ্লোরে বসে বেডের কিনারে মাথা রেখেছে, আর ওর মাথার সাথেই আমার পা লেগেছে। আমি উঠে লাইট জ্বালিয়ে ঘুমন্ত ইফতির মুখের দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা অসম্ভব মায়াবী কিউট। কিছুক্ষণ ইফতির দিকে তাকিয়ে ইফতিকে কোলে করে বেডে শুইয়ে দিলাম। তারপর ফ্লোর থেকে বালিশ নিয়ে লাইট অফ করে ওর পাশে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে দেখলাম আমি বেডে, আর আমাকে পুরো গোলবালিশের মতো জড়িয়ে ধরে আমার গায়ের ওপর হাত পা তুলে রোশন ঘুমিয়ে আছে। আমি নড়ে চড়ে রোশনকে সরিয়ে উঠতে গেলে খেয়াল করলাম আমার আঁচল ওর পিঠের নিচে। আমি আমার আঁচল টেনে বের করতে গেলে রোশন ঘুমের ঘোরে নড়ে চড়ে আমাকে জড়িয়ে ধরতে গেলে রোশনের বাম হাতটা আমার বুকের প্রাইভেট অংশ স্পর্শ করতেই আমি রোশনের হাত মুঠো করে ধরলাম। আমার হাত মুঠো করে ধরাতে আমি চোখ মেলে তাকাতেই ইফতি বলল, কি করছেন আপনি? হাত সরান। আমি দ্রুত ইফতির থেকে সরে শোয়া থেকে বসে বললাম, সরি। ইফতিও উঠে বসে মাথা নিচু করে আছে। খেয়াল করলাম ইফতি নীরবে কাঁদছে। আমি ইফতির দিকে তাকিয়ে বললাম, দেখুন, আমি ইচ্ছে করে আপনার শরীরে হাত দেইনি। ঘুমের ঘোরে কিভাবে কি হলো বুঝতে পারিনি, তবু সরি বললাম তো। প্লিজ কান্না থামান। আমার কথা শুনে ইফতি আমার দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলল, বিয়ে করবেন আমাকে? ইফতির কথার কি জবাব দিব ভেবে পাচ্ছি না। ইফতিকে আমারও ভালো লেগেছে, তবু চুপচাপ আছি। ইফতি একই প্রশ্ন আবারও আমাকে করল। আমি ইফতির দিকে তাকিয়ে বললাম, বিয়ে করবেন না বলে বাসা থেকে পালিয়ে এসেছেন, তো এখন আমাকে কেন বিয়ের অফার দিচ্ছেন? লাইফে ফার্স্ট কোনো ছেলের সাথে একই বেডে রাত কাটালাম, তারপরেও আমি সেফ। সুযোগ থাকা সত্ত্বেও আমার কোনো ক্ষতি আপনি করেননি। ইচ্ছে করলেই খারাপ কিছু আমার সাথে অনায়াসে আপনি করতে পারতেন। আপনার এই সততায় আমি মুগ্ধ। তাই আপনাকে জীবনসঙ্গী করতে চাওয়ার ভীষণ ইচ্ছা হচ্ছে। করবেন আমাকে বিয়ে? আমিও আর আকপাচ না ভেবে বললাম, করব। আগামীকাল বিয়ে করে তোমাকে নিয়ে বাসায় ফিরব। আমার কথা শুনে ইফতি হাস্যোজ্জ্বল মুখে বলল, ঠিক আছে। কথাটা বলেই ইফতি বেড থেকে নামতে গেলে আমি ইফতির আঁচল টেনে ধরে নিজের কাছে নিয়ে বললাম, এখন তো তুমি আমার নিজের মানুষ হয়ে গেছো, তাহলে একটা দেই? আমি মুচকি হেসে বললাম, দাও। আমি ইফতির কপালের উপর একটা চুমু দিলাম। রোশনকে কপালে চুমু দিতে দেখে আমি বললাম, এত ভালো কেন তুমি? আমার আবার ভালোর কি দেখলে? অপশনে ঠোঁট থাকতেও চুমু দেওয়ার জন্য কপালটা বেছে নিলে? যে পুরুষ বিয়ের আগেই চুমু দেওয়ার জন্য তার প্রিয়জনের ঠোঁট নয় কপাল বেছে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। কথাটা বলেই আমি রোশনকে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ সো মাচ। আমিও ইফতিকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, লাভ ইউ টু। পরের দিনকেই ইফতিকে বিয়ে করে নিজের বাসায় ফিরে আসলাম। বাসায় পৌঁছে আমার সাথে ইফতিকে দেখে বাসার সবাই অবাক। তারপর ঘটনা জানতে পারলাম, এই সেই মেয়ে যাকে বিয়ে করব না বলে আমি বাসা থেকে পালিয়ে গেছিলাম। সবার কথা শুনে আমি আর ইফতি দুজনার মুখ চাওয়াচাই করে একসাথে হেসে উঠলাম।